শুরু করি। এতক্ষণ অনেক বক্তব্য শুনলাম। আমার জন্য সবচেয়ে ভালো লাগার দুটো জায়গা, একটা হচ্ছে আমি ঢাকা থেকে বেরোতে পেরেছি, এটা রোবট ঠিকভাবে বলেছে। আরেকটা হচ্ছে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো। এখন যে আবহে কাজ করি সে আবহে সব নতুন মানুষের সাথে কাজ করতে হয়, সেটারও একটা আনন্দ আছে, কিন্তু পরিচিত মানুষের সাথে দেখা হওয়ার একটা অন্যরকম আনন্দ আছে। টাঙ্গাইলে আমার কাজের সুবাদে অনেক আসা হয়েছে। এখানে লৌহজল নদী নিয়ে কথা বলা হয়েছে, এইখানে মধুপুর শালবন নিয়ে কাজ করা হয়েছে। সে সময়ের আশা আর এই সময়ের আশার মধ্যে কিছু পার্থক্য তো অবশ্যই আছে। আমি প্রথমে একটু ধন্যবাদ জানিয়ে দিই শহীদ মাহমুদকে, যিনি সবুজ পৃথিবীর ব্যানারে আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি তার কাজকর্ম সম্পর্কে শুনেছি এবং এটাও জানি যে তার মধ্যে একটা প্রচার বিমুখতা কাজ করে। আমাদের যে দায়িত্বটা রাষ্ট্রীয়ভাবে অর্পিত হয়েছে এখন আমার উপরে, সেটার জন্য খুব জরুরি যে আমরা এমন সংস্থাগুলোর সাথে যোগাযোগটা আরো সুদৃঢ় করি। আমরা একটা কথা শুনতে ভালো লেগেছে, কয়েকদিন আগে আপনাদের মতন একজন সংগঠন আমাকে এসে বলছিল যে আগে যখন নদী কমিটি গুলো আছে জেলা পর্যায়ে, ওখানে যেতাম, নদী কমিটির মিটিং গুলো 20-30 মিনিটে শেষ হয়ে যেত, আর আমাদেরকে বলতো আচ্ছা আপনারা চা নাস্তা খান, পরের মিটিং এ আবার দেখা হবে। এখন বাস্তবতা বদলেছে, এখন নদী কমিটির মিটিং গুলো লম্বা সময় ধরে এবং বিস্তারিত আলোচনা করে। এই পরিবর্তনটা জরুরি এবং এই যে সরকারের সাথে পরিবেশবাদী সংগঠনগুলোর একটা সংযোগ এবং পরিবেশকে একটা রাষ্ট্রীয় প্রাধিকার এজেন্ডা হিসেবে পরিণত করা, এই কাজটা কিন্তু আমাদেরকে সকলকে একসাথে করতে হবে। আপনারা যারা বক্তব্য দিয়েছেন তারা মোটামুটি সব কাজের দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়েছেন। 550টা ইন্ডাস্ট্রির দূষণ বন্ধ করে দিতে হবে আমাকে, তারপরে লৌহজল নদীকে রক্ষা করতে হবে, তো সব কাজই করতে হবে। এগুলো সবই রাষ্ট্রীয় অগ্রাধিকার বটে, কিন্তু মনে রাখতে হবে যে পরিবেশ এটাকে অধিকার হিসেবে না নিয়ে এটাকে দায়িত্ব হিসেবে নেওয়া দরকার। আপনি গণতন্ত্রে যেমন সকলের একটা অংশগ্রহণ থাকে, পরিবেশও তখনই সফল হবে যখন সকলের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারবো। আপনাদেরকে আবারও একটু অনুরোধ করছি যে সংবাদ কর্মীরা ছাড়া অন্য যারা ভিডিও করছেন দয়া করে ভিডিও করবেন না। এবার একটু আসি কি কি বিষয় আজকে আলোচিত হয়েছে। আমি আমার বক্তব্যের শেষে হয়তো একটু ইংরেজিতে বলে দেবো যাতে যারা বিদেশ থেকে এসছেন তারা বুঝতে পারে। আমরা প্রত্যেক জেলা প্রশাসককে বলেছিলাম যে 2 মাসের মধ্যে তার জেলার কোন নদীটি দখল এবং দূষণ মুক্ত করতে চান তার একটা তালিকা করে বিভাগীয় কমিশনারদের কাছে পাঠাবে এবং সেটা বিভাগীয় কমিশনাররা আমাদের কাছে পাঠাবে। আমরা বলেছিলাম এই দখল এবং দূষণ মুক্ত করার তালিকা, যে তালিকাটা ওইটা একটা কর্ম পরিকল্পনা আকারে দিতে হবে এবং সেটা ব্যয় সাশ্রয়ী হতে হবে আর সময় ভিত্তিক হতে হবে, যে কয়দিনের মধ্যে এই দখল দূষণ মুক্ত করতে চান। আমি জানি যে ঢাকায় এখন পানি সম্পদ মন্ত্রণালয় সব জায়গা থেকে পাওয়া প্রকল্প কর্ম পরিকল্পনা গুলো এক করছে। আমাদের আরেকটা নির্দেশনা ছিল যে দেশের নদ নদীর সংখ্যা প্রকৃত অর্থে কত সেটা পুনর্নির্ধারণ করা, কারণ সরকারেরই ভিন্ন ভিন্ন সংস্থা ভিন্ন ভিন্ন কথা বলে, কারণ তারা ভিন্ন ভিন্ন ভিত্তি ধরে। তো এবার আমরা কিছু কমন ভিত্তি বলে দিয়েছি, আর এটাও বলে দিয়েছি যে নদী নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোর সাথে মিলে এই তালিকা পাঠাতে। তো আরেকটা তালিকা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে চলে এসছে, সেটাতেও দেখা যায় যে একটা নদী 2টা জেলার উপর দিয়ে গেলে 2 জেলা প্রশাসকই তার তালিকা ওটা দিয়েছেন, ফলে একটা কেটে দিয়ে আমাদেরকে ওইটা ঠিক করতে হচ্ছে, সেই কাজও চলছে। আমাদের এখানে লৌহজল নদী বাঁচানোর একটা দাবি উঠেছে। আসলে কয়েকটা জায়গায় আমাদেরকে দৃঢ় অবস্থান নিয়ে সকল প্রতিকূলতা
ফেস করে কাজটা করে যেতে হবে। কতটা করে যেতে পারবো জানি না, কিন্তু প্রক্রিয়াটা আমাদেরকে শুরু করে যেতে হবে। এখন যদি অবৈধ দখলদারদের ভয়ে আমরা মনে করি যে না এই কাজটা করা যাবে না, তাহলে কিন্তু এই কাজটা আর কখনোই হবে না। আপনি যে কোনো পরিবর্তনের কথা বলেন, যে কোনো সংস্কারের কথা বলেন, এটা তো কখনোই বিরোধিতা ছাড়া করা যাবে না। কারণ সমাজে নিশ্চয়ই ওই কাজগুলো করার জন্য একটা ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর সৃষ্টি হয়ে গেছে। রাষ্ট্র ব্যবস্থা অনেকদিন তাদেরকে পেরেছে, পুষেছে। এখন যখন তাদের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন, সরকার কখনো তাদের বিরুদ্ধে দাঁড়াবে এটা তারা ভাবে না। তারা ভেবেছিল বেসরকারি সংস্থা, পরিবেশবাদীরাই কেবল কথা বলবে, কিন্তু সরকারও একটা কর্মসূচি নিয়ে এই দখল উচ্ছেদ করবে, দূষণ নিয়ন্ত্রণ করবে, এটা কখনো তাদের মনোজগতে ছিল না। ফলে তারা খুব শার্প রিঅ্যাকশন দিবে। কিন্তু এইখানেই পরিবেশবাদী সংগঠনগুলোর ভূমিকা আর গণমাধ্যমের ভূমিকা, যে তারা এই দখলদারদের বিরুদ্ধে, দূষণকারীর বিরুদ্ধে জনমতটা আবার নতুন করে করবে। তাহলেই সরকারের হাতটা শক্তিশালী হবে। আশা করি টাঙ্গাইলের জেলা প্রশাসন পরিবেশবাদীদেরকে সাথে নিয়ে সাহসী উদ্যোগ নেবে নদীগুলোকে দখল আর দূষণ মুক্ত করার। একটা নদীর কথা আমরা বলেছি, সেটা প্রতিক্রিয়া। একটা নদী আমরা দখল দূষণ মুক্ত করার কাজ শুরু করব তা না, সকল নদী তো দখল দূষণ মুক্ত করতে হবে। আপনি কি আপনার ব্যবসার লাভের অংশ আমাকে দেবেন? তো আপনার ব্যবসার বর্জ্যের ভাগ আমি কেন দেব? এটা তো কোনো অর্থনীতির মানদণ্ড হতে পারে না। পরিবর্তন দ্রুতই চলে আসবে তা হয়তো না, কিন্তু পরিবর্তনের প্রক্রিয়াটা শুরু হয়ে যায় এবং দুষ্টের দমন আর শিষ্টের পালনের যে সমাজ ব্যবস্থার আমরা স্বপ্ন দেখি, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এখানে অনেক কথা এসছে, কৃষির কথা, কৃষকের কথা, জলবায়ু পরিবর্তনের কথা, কীটনাশকের কথা। আমি জানি আপনারা যখন কথা বলেন আমার সামনে, আপনারা মনে করেন আমি আমার আগের দায়িত্বেই আছি। যখন আমি বেলা ছিলাম তখন আমি বায়ু উত্তোলন নিয়ে কাজ করতাম, তখন আমি কীটনাশকের বিরুদ্ধে কাজ করতাম। সেই কাজগুলো এখন এই দায়িত্বে থেকে আমি আর নেতৃত্বে থেকে করতে পারবো না, কিন্তু এই কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিশ্চয়ই নিতে পারবো। যেমন আমাদের এখানে প্রায় একটা টিএসপি সার আমরা আনি, ওই সারে তো আসলে ফলনের সাথে তার কোনো সম্পর্ক নেই। মানে ওইটা আসলে কতটুকু আনতে হবে এবং কতটুকু কি হারে কি ফেজে আমরা কমাতে পারবো, সেটা নিয়ে সরকার কথা কিন্তু বলা শুরু করেছে। কিন্তু এই মুহূর্তেই কমিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ কৃষকের একটা অভ্যস্ততার ব্যাপার আছে, সেখান থেকে সরিয়ে আনতে হবে। আপনারা জলবায়ু পরিবর্তনের আসলে তো আমরা সত্যি এটা দুশ্চিন্তার ব্যাপার, কারণ এই বছরই আমাদের হিট স্ট্রেস হলো, প্রচন্ড তাপ, 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পেলাম। এমন দুইটা বন্যা দেখলাম যে বন্যা বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি। তারপরে আবার এই সময়ের বৃষ্টিপাতটা কৃষকের মনে কিন্তু একটা আতঙ্ক জাগিয়ে তুলছে। এরকম যদি হয়, তার তো কোনো প্রেডিকশন যে তার কত ফলন হবে, কতটুকু সে বিক্রি করবে, কি তার লাভ হবে, এটা সে আগে থেকে চিন্তা করতে পারবে না। ফলে কৃষি খাতটাকে সকল রকমের অনিশ্চয়তার হাত থেকে আমাদের বাঁচাতে হবে। কৃষিতে প্রযুক্তি লাগবে, এইটাও যেমন ঠিক, আবার প্রযুক্তির নামে অনেক সময় ভুল কিছু সমাধান তুলে দেওয়া হয় আমাদের হাতে। সেই সমাধানের ব্যাপারেও কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব কেমন করে রোধ করব? বাংলাদেশে অধিক খাদ্য ফলিয়ে রোধ করব, নাকি উন্নত বিশ্বে জীবাশ্ম জ্বালানি পোড়ানো রোধ করে বন্ধ করব? আমার তো মনে হয় জীবাশ্ম জ্বালানি পোড়ানো রোধ করেই বন্ধ করতে হবে। কারণ আপনি কত ফসল ফলাতে পারবেন? এক একটা ফসল যখন হারভেস্ট করার টাইম আসে, ঘরে তোলার টাইম আসে, তখন যদি এরকম প্রাকৃতিক দুর্যোগ হতেই থাকে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে, তাহলে তো অনেক ফসল হলেও আমি ঘরে তুলতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই। কৃষককে আমার অবশ্যই নিশ্চয়তা দিতে হবে। জলবায়ু পরিবর্তনের একটা বড় কারণ হচ্ছে উন্নত বিশ্বের ভোগবাদী যে অর্থনৈতিক মডেল, সেটা। সেই অর্থনৈতিক মডেলই কিন্তু আমরা ফলো করছি। আমরা সবাই আমেরিকা হয়ে যেতে চাই, ইউরোপ হয়ে যেতে চাই, কিন্তু তাদের যে শিল্প বিপ্লবের পরে উন্নয়নের দর্শন এবং অর্থনীতির মডেল, সেটাই কিন্তু পৃথিবীর এবং প্রকৃতির জন্য সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছে। আমরা সেই ভাবধারাই কন্টিনিউ করব, নাকি আমরা মালদ্বীপের মতো
ভুটান মালদ্বীপ বলাটা ঠিক হলো না, ভুটানের মতো উন্নয়নের মডেলটাতে যাব, যেখানে জিডিপি দিয়ে মানুষ কতটা খুশি বা কতটা সুখী সেটা ভাবা হয় না, গ্রস হ্যাপিনেস ইন্ডেক্স দিয়ে সেটা ভাবা হয়। কারণ জিডিপির বাড়া কমার সাথে আমাদের বাংলাদেশের আমজনতার খুব একটা সম্পর্ক তো আসলে দেখা যায় না। এখন ভোগবাদের কথা যখন বলি, দুই একটা কথায় আসি। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমরা কিন্তু সব লাইট গুলো নিভিয়ে দিয়েছি। আসলে এই লাইট গুলো সকাল থেকে জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন ছিল না। আপনি ভর দুপুরে এরকম সূর্যের আলোর মধ্যে কেন লাইট জ্বালিয়ে প্রোগ্রাম করবেন আমাকে বোঝান। এই বিদ্যুৎ আমরা কোথা থেকে উৎপাদন করব, এই বিদ্যুৎ আমরা কেমন করে সরবরাহ করব? যেখানে প্রকৃতি আপনাকে আলো দিয়েছে, সেই আলোটা ব্যবহার না করে আপনি শুধু ডেকোরেশনের পারপাসে পর্দা টেনে দিয়ে দিনের বেলা আলোটা কেন জ্বালিয়ে রাখবেন? এই ব্যবহারে এই যে ভোগবাদ, এইখান থেকে আপনাকে ব্যক্তি পর্যায় থেকে উত্তরণ ঘটাতে হবে। আমি যখন সচিবালয়ে বসি, আমি চাইলেও ফ্যান চালাতে পারি না। কেন জানেন? ডেকোরেশন রুমগুলোর এমন ভাবে করা হয়েছে, সব রুমে ফলস সিলিং। আপনি যদি এখন বলেন এসি বন্ধ করে দিয়ে দুটো ফ্যান চালান, আমার বিদ্যুতের খরচটা কমবে, এটা কিন্তু এখানেও আপনার উপায় নেই। তাহলে আপনি এখন এমন ডিজাইনে চলে যাচ্ছেন যে ডিজাইনগুলো আপনাকে প্রকৃতি বান্ধব হতে সাহায্য করছে। এখন কি কারো চোখে দেখতে অসুবিধা হচ্ছে লাইট বন্ধ বলে? কাজে প্রত্যেকে নিজের জীবন চালানটা কেমন ভাবে করি সেটাও যদি একটু চিন্তা করি, সেখান থেকেও রাষ্ট্রের উপরে, প্রকৃতির উপরে চাপ কমিয়ে আনা সম্ভব। একজন প্লাস্টিকের কথা বলেছেন যে দোকানদার এবং উৎপাদনকারী। আমি আপনার এই মতের সাথে দ্বিমত পোষণ করি। একটা নিষিদ্ধ জিনিস বিক্রি করা সেটাও কিন্তু নিষিদ্ধ, উৎপাদন করাও যেমন নিষিদ্ধ। আপনি যদি বিক্রি না করেন তাহলে উৎপাদনকারীরা উৎপাদন করবে না। যে জিনিস বিক্রি হয় না সে জিনিস উৎপাদন করার কারো কোনো আগ্রহ থাকবে না। আর আইনটা যদি পড়েন সেখানে দেখেন উৎপাদন, বিক্রি, এমনকি ব্যবহার করা, আপনি যদি ব্যবহার করেন সেটাও কিন্তু খারাপ। এখন নানান যুক্তি দেখাবেন যে সব পলিথিন শপিং ব্যাগ না থাকলে বা পলিপ্রোপাইলিন ব্যাগ না থাকলে আমরা বাজার করব কেমন করে? আপনার বাবা বাজার করতো কেমন করে? আপনার দাদা বাজার করতো কেমন করে? সেভাবেই বাজার করবে। এখন আপনাকে চকচকা ব্যাগে বাজার নিয়ে আসতে হবে এমন তো কোনো কথা নেই। আর পলিথিনকে সস্তা কে বলে? পলিথিন তো 100 বছরেও পৃথিবী থেকে যাবে। এখন আমাকে বলবেন বুড়িগঙ্গা নদী আপনি উদ্ধার করে দেন, ড্রেজিং করে দেন। ড্রেজিং মেশিন ওখানে চলে না তো, কারণ 3 থেকে 6 ফিট ওখানে পলিথিন ব্যাগের আসতো, ওইটাকে আমরা কেমন করে পরিষ্কার করব? আর যদি আপনি পলিথিন ব্যবহারটা বন্ধ করেন, আপনার নিজের পাট, আপনার বাসায় যে পুরনো শাড়িগুলো আছে ওগুলো কেটে ব্যাগ বানাবেন। আপনার চট, এই দেশীয় জিনিসগুলো ফেরত আসবে। আপনার মাটি দিয়ে টব বানাতো কামারেরা, তারা আর নেই এখন, প্লাস্টিকের টব চলে এসছে। তো কাজে পলিথিন শপিং ব্যাগ বন্ধের ফলগুলো দেখেন। এক হচ্ছে 100 বছরেও এটা পৃথিবী থেকে হারাবে না। 2 হচ্ছে আমাদের যেহেতু বর্জ্য কালেকশনের সিস্টেম খুব খারাপ, এটা গিয়ে সব নদী, নালা, খাল, বিলে পড়ছে। সেখান থেকে ওগুলো মাইক্রোপ্লাস্টিক হচ্ছে ভেঙে ভেঙে। সেই মাইক্রোপ্লাস্টিক মাছ খাচ্ছে, সেই মাছ আপনি খাচ্ছেন। আমাদের সাভার এলাকাতে মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এখন আপনি আমাকে বলবেন আমি ফ্রিজের মধ্যে কেমন করে রাখবো? ফ্রিজের মধ্যে পাতলা কাপড় দিয়ে রাখা যায় না? খয়েরি কাগজ দিয়ে রাখা যায় না? রাখা যায় তো। এখন ওই ব্যাগটা বানাতে যে পরিমাণ কেমিক্যাল ওটার মধ্যে মেশানো হয়, সঠিক তাপমাত্রা না হলে, বেশি তাপমাত্রা হলে, অতিরিক্ত কম তাপমাত্রা হলে এটা নানান ধরনের বিরূপ প্রক্রিয়া হবে। বেশি তাপমাত্রা হলে ওটা লিকেজ হয়ে আপনার খাদ্যে মিশে যেতে পারে। এখন মানুষের ব্রেইনের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, মায়ের দুধে, প্লাসেন্টাতে, রক্তে, যকৃতে। আর কতদিন আমরা বসে থাকবো? এখন রিসাইক্লিং এর কথা বলা হয়, রিসাইক্লিং আমাদের লাগবে, কারণ যেই প্লাস্টিক গুলো আপনি অলরেডি করে ফেলেছেন, আমি কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক আর শপিং ব্যাগের কথা বলছি, সকল প্লাস্টিকের কথা বলছি না। ওইগুলো আপনি কি করবেন? ওগুলো তো অলরেডি চলে এসছে আপনার সিস্টেমে। আমাদের কথা হচ্ছে নতুন করে আর প্লাস্টিক প্রোডাকশনে আমরা যাব না। যেগুলো চলে এসছে ওটার তো একটা বিহিত করতে হবে, কিন্তু সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণে রিসাইক্লিং করাটা জরুরি।
প্রাইভেট কোম্পানি যখন করবে সে ওটাকে গলিয়ে আরেকটা কিছু করে ফেলবে, কিন্তু সেখানে কেমিক্যাল ম্যানেজমেন্টটা করে না। এবং গ্রিন পিস বলে যে আন্তর্জাতিক সংস্থা আছে তারা বলেছে রিসাইকেল প্লাস্টিক অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে প্রথমবারের প্লাস্টিকের চাইতে। একটু টাঙ্গাইলের প্রবলেমের দিকে আসি। আমি আপনাদের সাথে একমত, যদি আমার নদী উদ্ধার করতেই হয়, আমি বলছি না যে অন্য নদী উদ্ধার করার প্রয়োজন নেই, কিন্তু টাঙ্গাইলের মানুষের প্রাণের সাথে জড়িয়ে আছে যে নদীটা, সেটাকেই আসলে আমাদের টার্গেট করা উচিত। একই সাথে মধুপুরের দিকে যদি একটু আসি, আমার ডিএফও মহোদয় আছে, ওনার সম্পর্কে যখন সুন্দরবনে ছিলেন তখন ইতিবাচক কথাই শুনেছি। আমাদের কিন্তু একটা আদালতের রায় আছে যে আমাদের মধুপুরের বনটাকে সীমানা চিহ্নিত করতে হবে। আজকে যেহেতু জেলা প্রশাসক মহোদয় আছেন, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি ওনার সাথে বসে 41,000 একরই হোক বা 44,000 একরই হোক, আপনাদের এক একজনের কাগজপত্রে এক এক রকম সীমানাটা চিহ্নিত করে ফেলেন। তারপর দখলদার বিষয়ে আমরা কি করব ওটা পরের কার্যক্রম আমরা ঠিক করতে পারবো। একই সাথে এখানে যারা আমাদের গারো বনবাসীরা আছেন তাদেরকে উচ্ছেদ করার কথা আপনার বলার দরকার নেই, কারণ আপনি যখন এটাকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেছেন, আপনি কিন্তু তাদের যে অধিকারগুলো সেটেল করার কথা ছিল সেটা সেটেল করেন নাই। এটা একটা কৌশল। যদি আপনি এই দ্বন্দ্ব জিয়ে রাখতে পারেন, তাহলে আপনার যত রকমের খারাপ প্র্যাকটিস আছে সবই আপনি করতে পারবেন। বন নির্ভর জনগোষ্ঠী বাধা দিলে আপনি বলবেন তোমরা তো অবৈধ জনগোষ্ঠী, তোমরা তো অবৈধভাবে দখল করে আছো, ফলে আপনার যে জনস্বার্থ বিরোধী কাজ, এটার বিরুদ্ধে বনবাসীরা আর কথা বলবে না। এটা কিন্তু আমরা কোনোভাবেই গ্রহণ করব না। এইখানে বন, বনবাসী, বন্যপ্রাণী একসাথে থাকবে এবং টাঙ্গাইল শালবনে শালবন থাকবে। আমাদের বন বিভাগ এখানে নানান রকমের গাছ লাগিয়েছে। শালবনের যে ভাল্লুকটা আছে ও কিন্তু শাল গাছ ছাড়া অন্য গাছে একটা থেকে একটাতে লাভ দেবে না। কাজে আপনি শালবনে ফিরিয়ে আনার কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। এটা আমি দায়িত্ব নেওয়ার পরে অলরেডি আমি একটা কমিটি করে দিয়েছি, যে কমিটিতে কিন্তু শালবনের যারা প্রথাগত বনবাসী তারাও আছেন, কারিতাস এনজিও আছে, সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানও আছে। যে আদালত থেকে যে রায় এসেছিল সেই রায়ের আলোকেই তারা কাজ করবে। প্রাকৃতিক বনে কিসের সামাজিক বনায়ন? প্রাকৃতিক বনে বন থাকবে। আপনি যখন সামাজিক বনায়ন করেন তখন আপনি একটা চুক্তি স্বাক্ষর করেন উপকারভোগীদের সাথে। আনারস গাছ লাগালে একটা টার্ম, কলা লাগালে 1 বছর, শাল গাছ লাগালে কি 20 না 30 বছর? সেগুন মনে হয় 30, শাল গাছ মনে হয় 20, আমি ভুলে গেছি। তারপরে ওই গাছগুলো কেটে আপনি উপকারভোগীদের মধ্যে পয়সা বিতরণ করেন। আপনাকে তো বন বিভাগের প্রাথমিক দায়িত্ব তো পয়সা বিতরণ করার না, তার প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত প্রাকৃতিক বনকে রক্ষা করা। প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না। যেই সামাজিক বনায়ন তাহলে ডিসি মহোদয় নিশ্চয়ই ডিএফওর সাথে কথা বলে এবং টাঙ্গাইলের অন্য যারা পরিবেশবাদীরা আছে তাদের সাথে কথা বলে এই কাজটা শুরু করে দেবেন। সীমানা নির্ধারণ করার মতন সময় আমরা হাতে পাবো বলে আমার বিশ্বাস আছে, কিন্তু পুরো শালবন ফিরিয়ে আনার সময় হয়তো পাবো না, কিন্তু সামাজিক বনায়ন বন্ধ করে শালবন ফিরিয়ে আনার প্রক্রিয়া করবো। আমি নিজে তো এখানে মাঠে কাজ করেছি, আমি দেখেছি শালের যে গোড়াটা আছে সেখান থেকে যখন মোথাটা বের হয় নতুন শালের, ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ তারা শালবন লাগাবে না, তারা এখানে ইউক্যালিপটাস লাগাবে, তারা এখানে একাশিয়া লাগাবে। তো এগুলো তো আমি নিজেই লড়াই করে এসেছি, আমাকে তো এই লড়াইয়ের কথা বলতেও হবে না, শুনতেও হবে না। আমি জানি এখানে ইন্টারভেনশনটা কি করতে হবে। এখানে সম্মিলিত যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখানে আমরা সম্মিলিত ভাবে আগাতে কেমন করে পারি তার একটা রূপরেখা আমাদেরকে তৈরি করে ফেলতে হবে। অবশ্যই কৃষকের সাথে বন বিভাগের দ্বন্দ্ব হোক, এটা কাম্য নয়। বনের জায়গাতে প্রথাগত বনবাসীর অধিকার আমাদেরকে স্বীকার করে নিতে হবে, কিন্তু প্রথাগত বনবাসীকেও এটা মানতে হবে যে সে বন বিরুদ্ধ কোনো কাজে বনের জায়গা ব্যবহার করবে না, এটাও জরুরি। আপনি যদি এখন বনের মধ্যে এমন চাষাবাদ শুরু করেন এবং সেটা কমার্শিয়াল স্কেলে চলে যান, তখন যেই পরিমাণ কীটনাশক আপনি ব্যবহার করবেন আমি আর বন ফিরিয়ে আনতে পারবো না। ফলে আপনি বনের সাথে বনের আদলে সহাবস্থান করতে পারবেন, সেটাই হবে এই দেশের আইনি রূপরেখার ভিত্তি। I may now switch to English just for the sake of my foreign friends. You see, climate change is a threat
for the entire globe. It is more of a threat for the South Asian countries because of the peculiar geographical location of our states. As Nepal is struggling and Bhutan is also concerned about glacier outbursts, Bangladesh, being a lower riparian country, has been ranked as one of the countries most vulnerable to cyclones and floods. We have common issues to deal with, but unfortunately when we go to the international negotiation process, we don't negotiate as a region, because some countries are upper riparian, some are lower riparian. So we have different, we have commonalities, at the same time different concerns. There is very good possibility for the South Asian countries to go for cleaner energy and to establish a regional transmission system of renewable energy. I've just been to Nepal, where I signed an agreement with your government. It was a tripartite agreement between Bangladesh, India and Nepal, where Nepal will be producing energy. It's hydro. It will then be carried to Bangladesh via India. But for that model to be sustainable, we actually need more political understanding and a solid trust base among the countries. The way the European countries have gone for regional integration, that has not been possible in South Asia for many reasons. We also share common rivers. We also share common forests. Sundarban is a forest that we share with neighboring India. What happens in Hindu Kush Himalaya has an impact here in Bangladesh. We also share the tail part of Hindu Kush Himalaya in our hill tracts. So of course we should have a mechanism so that if not the governments, the community level groups, the people-to-people contact remain undisturbed. With regard to Malaysia, we are encouraged to see the stand of the Malaysian government on single-use plastic reduction, of course on renewable, more importantly on how Malaysia has shown the boldness in sending back plastic waste that was dumped and sent to Malaysia by the Western countries. Malaysia has saved its forests, but it's also often criticized for promoting monoculture and commercial plantation in natural forests. We do have the same problem here in Bangladesh. I think it's the rubber plantation in Malaysia that once impressed upon and influenced one of our military rulers to introduce rubber plantation here in Bangladesh by destroying natural forests. While rubber has become an industry here in Bangladesh, not so much on profit, in today's world when we are talking about forest conservation, we do not really endorse monoculture or commercial plantation. So these are also areas in which we can work together. In the earlier part of my deliberation, I told my friends not to shift all responsibility with regard to environmental protection on my shoulder. Rather, it should be a shared responsibility. And I believe that environmental protection is to be taken more as a duty for this generation and as a right for the next generation. It's like, for me, it's like democracy. Every person has a role to play there. I give you one example. In Dhaka, some young people, school-going children, they started protesting against one battery manufacturing industry in their area. Eventually, the matter was brought to my notice, and then I moved and have managed to shut down that industry. It's an industry that reportedly employs 1,400 people and has got foreign investment in it. But when the young people got organized, that became a news. And
you can perhaps avoid protest. Conventionally, we have this habit of not listening to what people have to say about their sufferings, but when it's about children coming together and protesting, this is something that's very hard for us to ignore. So the hope lies in the fact that the youngsters are taking leadership. They are showing interest in environmental protection activities. A few days back I got a father who visited me on an official purpose, and he told me that he's going for shopping, and his wife and his daughter stopped him saying that please carry the bag with you. Don't bring in plastic shopping bag from the market. So if we are united, if we know the pros and cons of given things, if we create enough awareness, if administration is ready to listen to people, I don't think environmental protection is something that will only remain a dream. I think we'll be able to ensure that we leave behind a more livable country, a more livable planet for our next generation. Thank you all.